কত দূরে আছে? স্যার দয়া স্যারের গাড়ি এই রাস্তাতেই 100 মিটার দূরে। 100 মিটার? কিন্তু ও ফোন কেন ওঠাচ্ছে না? দয়া, দয়া, দয়া! ও মাই গড, নিখিল! দয়া, নিখিল, দয়া, দয়া! কি হয়েছে স্যার? কি হয়েছে? হ্যাঁ অভিজিৎ, দেখো দেখো এই ভাইরাসটা ঠিক আছে? ভাইরাস? স্যার ভাইরাস নেই। কি? ভাইরাস ভাইরাস নেই নেই? না, স্যার। স্যার উঠুন স্যার। দয়া! আমার পুরো ভরসা ছিল যে আপনি এবং আপনার সিআইডি টিম ওই ভাইরাসগুলোকে সুরক্ষিতভাবে ঠিক জায়গায় পৌঁছে দেবেন, কিন্তু কিন্তু কি রামরঞ্জন স্যার, ওই ভাইরাসের ব্যাপারে আমাদেরকে বাদ দিলেও আপনার এবং আপনার টিমেরও জানা ছিল। তার মানে এটাই যে আপনার টিমেই কেউ বিশ্বাসঘাতক, যে ওদেরকে খবর দিয়েছে আমাদের এই গোপন প্ল্যানের ব্যাপারে। আপনারা তো লাস্ট মিনিটে আপনাদের প্ল্যান বদলে নিয়েছিলেন। আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন, কোন হোটেলে উঠবেন, এটা আমি জানতাম না। কিন্তু আপনি এটা তো জানতেন যে ওই ভাইরাস নিয়ে আমরা অশোকনগরের ল্যাবে যাচ্ছি। স্যার এই রঘুকে অনেক জিজ্ঞাসা করলাম, কিন্তু ও একই জায়গায় আটকে রয়েছে। ও পুরো কাজটাই টাকার জন্য করেছে, কিন্তু সেই টাকা দিল কে সেটাও জানে না। দেখ রঘু, এখনো তো তুই হেঁটে চলে বেড়াচ্ছিস। সত্যি কথাটা যদি না বলিস, নিজের পায়ে আর দাঁড়াতেও পারবি না। হ্যাঁ স্যার আমি সত্যি বলছি স্যার, এই কাজটা করলে আমি 1 কোটি টাকা পেতাম স্যার, সত্যি। আর কিচ্ছু জানি না স্যার। 1 কোটি? কে সেই লোক যে তোমাকে 1 কোটি টাকা দিচ্ছিল? স্যার আমি শুধু আওয়াজটাই শুনেছিলাম স্যার। আমি একটা ফোন পেয়েছিলাম স্যার প্রাইভেট নাম্বার থেকে। ওরা আমার ঘরের পেছনে গোডাউনে 5 লাখ টাকা অ্যাডভান্সও দিয়ে গেছিল স্যার। আমি আর কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি স্যার। সে যেই হোক না কেন, যে তোমাকে 1 কোটি টাকা দিচ্ছিল, সে আমাদের হাত থেকে বাঁচবে না। বাঁচবে না সে আমাদের হাত থেকে। .22 ক্যালিবারের গুলি? দয়া স্যারের গাড়িতে .22 ক্যালিবারের গুলি চালানো হয়েছে? হ্যাঁ রজত, আর এই গুলিগুলোর নিচে রিমও আছে, এই দেখুন। রিসার্চ ল্যাবে যে গুলি চালানো হয়েছিল, ওটার নিচে রিম ছিল না, আর না ওটা .22 ক্যালিবারের গুলি। ওটা ছিল .45 ক্যালিবারের গুলি। স্যার, না এই হামলায় অটোমেটিক গান ব্যবহার করা হয়েছে, আর না বেশি ক্যালিবারের গুলি। সেটাই তো রজত, সেটাই তো। এটার একটাই মানে দাঁড়ায় যে ভাইরাস পাওয়ার জন্য শুধু একটা গ্রুপ নয়, আরো একটা গ্রুপ আছে। একটা ওই গ্রুপ যারা রিসার্চ ল্যাবের ওপর হামলা করেছিল, আর একটা গ্রুপ যারা দয়ার ওপর গুলি চালিয়েছিল। স্যার, তার মানে এখন আমাদের শুধু একটা নয়, দুটো গ্রুপকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবার আগে এটা জানতে হবে যে যে গ্রুপের কাছে ভাইরাস আছে ওরা কারা। একটা সূত্র আছে বস, একটা সূত্র আছে যেটা ধরে ওখানে পৌঁছাতে পারবে। আরে বলো, তাড়াতাড়ি বলো শাহরুখকে। বলছি, এসো। বস, এইটা হচ্ছে সেই বোমটার টুকরো যেটা ফাটিয়ে অপরাধীগুলো ওই ভ্যানটা উড়িয়ে দিয়েছিল। এই বমে টাইমারের সাথে সাথে ফার্টিলাইজারও পাওয়া গেছে। আরে এটার মধ্যে বিশেষত্ব কি আছে? আশ্চর্যের কি আছে? আশ্চর্য এই বস যে এই বোমটা দেখতে তো খুব ছোট টিফিন বক্সের মতো, কিন্তু আসলে খুব ভয়ঙ্কর। এই বোমটার ব্যবহার বড় বড় ফ্যাক্টরিতে এক্সপোজারের জন্য করা হয়ে থাকে। আর একটা কথা, আর এই বোমের কম্পোনেন্ট বাজারে সহজে পাওয়া যায় না। বড় বড় ফ্যাক্টরিগুলোকেও বিশেষ পারমিশন নিয়ে স্পেশাল অর্ডার দিয়ে তবে আনাতে হয়। তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কোন ফ্যাক্টরি থেকে চুরি করা হয়েছে। খোঁজ নিতে হবে এমন কতগুলো ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি আছে যেখানে এইসব ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। স্যার, হ্যাঁ, কি জানতে পারলে বোমের ব্যাপারে?
এই বোম পাইপলাইন কোম্পানিতে ব্যবহার করা হয়। আমি শহরের সব এরকম কোম্পানিকে জানিয়ে দিয়েছি। যখনই জানা যাবে যে এই বোমটা কোথা থেকে গায়েব হয়েছিল তখনই জানতে পারবো। স্যার, সেই নকল নাম্বার প্লেটওয়ালা গাড়িটার খবর পেয়ে গেছি। চেসিস নাম্বার থেকে আমরা বুঝে গেছি ওই গাড়িটার আসল মালিক কে। কার গাড়ি? স্যার, ইউনিক ট্যাক্সি কোম্পানির। আচ্ছা, ইউনিক ট্যাক্সি কোম্পানি। স্যার ওই ভ্যানটা কেউ বুক করেনি, আর ওটা তো চুরি হয়ে গেছিল। কি ভ্যান চুরি হয়েছিল? হ্যাঁ স্যার, কালকেই ভ্যান চুরি হয়ে যায়, আর কালকেই আমি একটা রিপোর্ট লিখিয়েছিলাম। মিথ্যা কথা বলছো না তো? কি স্যার, কেন মিথ্যে বলবো? একে তো আমার এত বড় লোকসান হয়ে গেল, তার উপর স্যার আমার ওপর সন্দেহ করছেন। আচ্ছা, তাহলে তোমার ভ্যান এখান থেকে চুরি হয়েছিল? বিশেষ করে এটাই সেই জায়গা যেখানে আমার ভ্যানটা ছিল। এইখানে দাঁড়িয়ে ছিল? সূর্য, কি করছো তুমি? কিছু না, ভাবলাম এই ময়লাটা এখানে পড়ে রয়েছে, তাই তুলে বাইরে ফেলে দেবো। চলো দেখাও। এটা তো রেস্টুরেন্টের বিল। 5টার সময় এখান থেকে স্যান্ডউইচ কেনা হয়েছিল, পনির স্যান্ডউইচ। আচ্ছা, কটা নাগাদ ভ্যানটা চুরি হয়েছিল? স্যার এই ধরুন রাত 8টার নাগাদ। সন্ধ্যা 8টার সময় ভ্যান চুরি হয়েছিল, আর 5টার সময় ক্যাফে ক্যামানি থেকে স্যান্ডউইচ কেনা হয়েছিল, আর তারপরে ভ্যান চুরি হয়েছিল ক্যাফে ক্যামানি। তাহলে আপনার ওয়্যার হাউস থেকে সিলভার বক্স চুরি হয়? হ্যাঁ স্যার, বক্স এইভাবে কিভাবে চুরি হয়ে গেল? আপনাদের সিকিউরিটি গার্ডরা কি নাক ডেকে ঘুমাচ্ছিল? না স্যার, 2 দিন আগে আমাদের ওয়্যার হাউসে আগুন লেগেছিল, হয়তো সেই সময় কেউ বক্সটা চুরি করে নিয়েছে। আগুনটা লাগলো কিভাবে? স্যার ওই শর্ট সার্কিট থেকে। তারপরে আমরা মেইন বোর্ডকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছি। যেখানে এই মেইন বোর্ডটা আগে ছিল সেটা দেখান। আসুন স্যার। স্যার এই হলো বোর্ড। আগুন লাগেনি, লাগানো হয়েছে যাতে আগুনের অজুহাতে সিলভার বক্সটা চুরি করা যায়। কি আগুনটা জেনে শুনে লাগানো হয়েছে? একদম তাই। কেউ জেনে শুনে এই ফিউজে মোটা তার লাগিয়েছিল, যাতে শর্ট সার্কিট হলে ফিউজটা যাতে না ওড়ে এবং আগুন লেগে যায়। তার মানে যেই করে থাকুক না কেন, উগ্রপন্থীদের সাথে তার যোগ আছে। এই পাওয়ার বোর্ডে যে কটা আঙুলের ছাপ আছে তুলে নাও। কি নেবেন স্যার? আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যান্ডউইচ, বার্গার। আমরা সিআইডি অফিসার। স্যার সিআইডি কি ব্যাপার স্যার? কাল বিকাল 5টায় কেউ আপনার দোকান থেকে পনির স্যান্ডউইচ কিনেছিল। এই হলো তার বিল। ভালো করে দেখুন বিলটা, আর মাথাটা কাটিয়ে ভালো করে বলুন কে কিনেছিল এটা। স্যার এমনিতে তো অনেক লোকই পনির স্যান্ডউইচ কিনতে আসে, এরমভাবে কি মনে রাখা যায়? তুমি না বলতে পারলেও এই সিসিটিভি ফুটেজ এটা তো বলতে পারবে যে কে এবং কখন এসেছিল। ফুটেজ দেখাও একটু। হ্যাঁ স্যার। প্রথমে এই বিকেল 5টার ফুটেজ দেখাও। স্যার এই দুজন লোকই এসেছিল 5টার সময় পনির স্যান্ডউইচ কিনতে। স্যার দেখে মনে হচ্ছে যে কোনো এক লোক দাড়ি লাগিয়েছিল। আর এই দ্বিতীয়জন টুপি আর চশমা নকল লাগিয়েছে। ও, তাহলে এই দুজনই ছদ্মবেশে এখানে এসেছিল। এই ফুটেজটা চাই আমাদের। ওকে।
পুরোপুরি পজ করো। এবার রিওয়াইন্ড করে ওর হাতের উপর জুম করো, ভালো করে দেখো দয়া, ওর হাতের মধ্যে কিছু আছে। হাতে তো ট্যাটু করা আছে স্যার। হ্যাঁ, TS। স্যার এই টিএসটা আবার কি? স্যার হতে পারে কোনো অপরাধীর নামের ইনিশিয়ালস। হ্যাঁ, হতে পারে। পুরোপুরি একটা কাজ করো, আমাদের ক্রিমিনাল রেকর্ড চেক করো, দেখো কোন কোন অপরাধীর নাম TS দিয়ে শুরু হয়েছে। স্যার 1 মিনিট স্যার। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ট্যাটুটা আমি আগে কোথাও দেখেছি। স্যার আপনি এই অপরাধীকে চেনেন? ট্যাটুটা দেখে তো মনে হচ্ছে যে এই লোকটার সাথে কোথাও না কোথাও হাতাহাতি হয়েছে। TS তুষার না, তরুণ, কি নাম যেন লোকটার? TS তেজা, তেজা শান। TS স্যার। তেজা শান, তেজা শান। পুরবি এই তেজা শানের পুরো জীবনপঞ্জি বের করো, বলো কি আছে। হ্যাঁ স্যার। স্যার এই যে স্যার এই তেজা তো গাড়ি চুরি করে। আচ্ছা 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 আচ্ছা, এবারে মনে পড়েছে। মার্চে যখন আমি নাসিক যাচ্ছিলাম তখন রাস্তার মাঝখানে একে গাড়ি চুরির জন্য ধরেছিলাম স্যার। স্যার এ তো ছোটখাটো চোর, এত বড় ষড়যন্ত্রে ওর কি হাত থাকতে পারে? আছে বিনীত, আছে। যেভাবে রঘুকে এই খেলায় নেওয়া হয়েছে ওইভাবে তেজাকেও ব্যবহার করা হচ্ছে। এই খেলায় অনেক চুনোপুটি সামিল আছে, আর আমরা চাই তাকে, যে এদেরকে পরিচালনা করে। স্যার হ্যাঁ স্যার ওই পাইপলাইন কোম্পানির ইলেকট্রিসিটি বোর্ডে যে আঙুলের ছাপ পাওয়া গেছিল তার রিপোর্ট চলে এসেছে। কার আঙ্গুলের ছাপ আছে? স্যার ওটা কোনো হিমাংশু নামের লোকের। হিমাংশু? আচ্ছা, এটা ওই হিমাংশু নয় তো যে কিডন্যাপিং, ড্রাগস আর স্মাগলিং করে বেড়ায়? হ্যাঁ, আর আতঙ্কবাদীদের কাছে ড্রাগস আর অস্ত্রও বিক্রি করে। দয় ভাইরাস ওই চুরি করেছে, হিমাংশু। আর ও এখন ভাইরাস ওই লোকগুলোর কাছে বিক্রি করবে যারা আমাদের দেশের ক্ষতি করতে চায়। ওরা কিছু করার আগেই খোঁজ নাও, খোঁজ নাও এই ইঁদুরটা কোন গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে আছে। ওই যে ওখানে স্যার বসে আছে, গিয়ে কথা বল যা। সালাম স্যার। বস কাল্লু, দেখ আমার হিমাংশুর ঠিকানা চাই। হিমাংশুর? দেশের সুরক্ষার ব্যাপার, এটা তাড়াতাড়ি বল। স্যার আমি সত্যি কথা বলছি, ও কোথায় আছে আমি সত্যি সত্যি জানি না। দেখ, আমরা খুব ভালো করে জানি তুই হিমাংশুর জন্য কাজ করিস, তাই সবকিছু সত্যি সত্যি বলে দে, না হলে সিআইডির হাতে একটা খুন হয়ে যাবে। কি 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 করছেন স্যার? যন্ত্রটা সামলে রাখুন। চল বল, হিমাংশুর ফোন নাম্বার, অ্যাড্রেস যা কিছু তুই জানিস বল। সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। স্যার আমার কাছে একটা ফটো আছে স্যার, সেটা আপনাদের কাজে লাগবে। কার ফটো? দেখাচ্ছি স্যার, এই দেখুন স্যার। কোথাকার ছবি এটা? স্যার আমার মনে হচ্ছে হয়তো এটা হিমাংশু ভাইয়ের নতুন আড্ডা। ঠিক, ওর একটা বন্ধু আছে মুন্না, ওই আমাকে পাঠিয়েছে। স্যার ও আমাকে বলেছিল যে ওখানে হয়তো কোটি টাকার কোনো ডিল হচ্ছে, হিমাংশু ভাই ওখানে একটা বড় রকম দাও মারবে। স্যার এটার মানে দাঁড়ালো যে ওই ভাইরাসের বিক্রি এই জায়গাতেই হবে। আরে ওই মুন্নাকে জিজ্ঞাসা করো না কোথাকার ছবি এটা। স্যার ও তো বাইরে চলে গেছে, আমার কাছে ওর কোনো ফোন নাম্বারও নেই, কোনো অ্যাড্রেসও নেই। স্যার সত্যি কথা বলছি স্যার। এই বাংলোটা দেখো, সমুদ্রের আশেপাশে কোথাও মনে হচ্ছে। এই লোকটা একটা গাড়ির মধ্যে আছে। XYP 5051।
খোঁজ নাও এই গাড়িটা কার নামে রেজিস্টার্ড। এই গাড়িটা থেকে আমরা জানতে পারবো এই বাংলোটার ব্যাপারে। সাবধানে, হিমাংশু কিন্তু অ্যাটাক করতে পারে। পুরো বাড়িটা খালি, আর এখানকার সব লোক পালিয়ে গেছে। হ্যাঁ অভিজিৎ, হিমাংশু নিশ্চয়ই এখান থেকে ভাইরাস নিয়ে পালিয়ে গেছে। একটা কাজ করো, তোমরা দুজন চেক করো এদের জামা প্যান্টে, দেখো কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু পাও কিনা। স্যার, এই কাল্লু বলছিল হিমাংশু ভাইরাসের অনেক বড় ডিল করতে যাচ্ছে। অভিজিৎ, যা কিছু ঘটে যাক, হিমাংশুর কাছ থেকে দেশের শত্রুর কাছে যদি ভাইরাসটা পড়ে যায়, এই হিমাংশুকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। স্যার, হ্যাঁ, স্যার ওর কাছে এই মোবাইলটা পেলাম। মাই গড, অভিজিৎ দেখো, একে হিমাংশু মেসেজ পাঠিয়েছে যে ভাইরাসের জন্য আরো একটা খরিদ্দার পাওয়া গেছে। ওকে আমি খতরপুর ফ্যাক্টরিতে পাঠাচ্ছি। আরো একজন কাস্টমার? এর মানেটা হচ্ছে হিমাংশু কোনো একটা পার্টিকুলার গ্যাংকে ভাইরাস দিচ্ছে না, আরো অনেকে পড়ে আছে ভাইরাসের পিছনে। এই হিমাংশু ভাইরাসের নিলামি করছে খতরপুর ফ্যাক্টরিতে। হ্যাঁ অভিজিৎ, একটা কাজ করো অভিজিৎ, তুমি নিজের জন্য একটা নকল নাম আর একটা নকল আইডেন্টিটি নিয়ে নাও। আমি তোমাকে আর হিমাংশুকে একটা মেসেজ পাঠাচ্ছি। দুটো আরো মালকে ফ্যাক্টরিতে পাঠাচ্ছি। কি হয়েছে? তোমরা দুজন কারা? আমি হলাম মার্কো, আর এটা আমার ছোট ভাই টার্কো। কোয়াত্রা। আমরা ভাইরাস কিনতে এসেছি। আস্তে বলো, আস্তে। আমরা ভাইরাস কিনতে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, ভেতরে এসো। ভেতরে? দাঁড়াও, আমাদের লোকের মেসেজটা দেখাও। এই, তুমি আমাদের উপরে সন্দেহ করছো? আরে ছোট ভাই, বাদ দাও, বাদ দাও, ছেড়ে দাও। মেসেজ দেখতে চাও? হ্যাঁ, এই যে। ভাইরাস লাগবে তো খটরপুর ফ্যাক্টরিতে চলে এসো। এক মিনিট। এই বন্দুকটা? গান?
আমাদের কাছে গান থাকবে না তো কি ললিপপ থাকবে? কিন্তু এখানে বন্দুক অ্যালাউড নেই। অ্যালাউ নেই? ঠিক আছে, আমরা এখানে ভাইরাস কিনতে এসেছি, গুলি চালাবার জন্য তো আসেনি। এসো ছোট। বস, এ মার্কো, এর ছোট ভাইয়ের নাম টার্কো। হ্যালো হিমাংশু। হ্যালো মার্কো, টার্কো, আগে তোদের নাম কোনো শুনিনি। এই জন্যই তো আমরা ভাইরাস কিনতে এসেছি। ওই ভাইরাস দিয়ে আমরা ফাটিয়ে দেব, এমন ধামাকা দেব যে ইন্টারপোলের পুলিশও আমাদের নামে থর থর করে কাঁপবে। কোথার থেকে ধরে এনেছে দুটো হনুমানকে? হেই, কত দাম তোমার ওই ভাইরাসের? সবচেয়ে বেশি দাম আমরা দেব। বসা দুজনকে। চলো ভেতরে এসো। হনুমান বললো তোমাকে? বলবো। হ্যাঁ, তাহলে সময় এসে গেছে নিলাম শুরু করার। আমাদের সামনে 3 জন খরিদ্দার মজুদ হয়েছে ভাইরাস কেনার জন্য। দেখা যাক এই অমূল্য ভাইরাস কার ভাগ্যে আছে। 1 মিনিট, নিলাম শুরু হওয়ার আগে আমি ভাইরাসটা দেখব। হ্যাঁ চুপ, যে ভাইরাস কিনবে সেই ভাইরাস দেখতে কোনো পাবে। ব্যাপার না, ওরা খরিদ্দার, ওদের দেখার পুরো অধিকার আছে। পাপ্পু, এদের সবাইকে মাল দেখিয়ে দাও। ভাইরাস এখানেই কোথাও আছে। হ্যাঁ, তাহলে নিলামে শুরু করা যাক 10 কোটি টাকা দিয়ে। বলুন, ডাকুন। 11 কোটি। 12 কোটি। 15 কোটি। 20 কোটি। 20 কোটি। 40 কোটি। হ্যাঁ, 40 কোটি। 50 কোটি। 60 কোটি। 60 কোটি, বাস 60 কোটি। এই অমূল্য ভাইরাসের দাম তো 100 কোটিও কম হবে। আপনারা সবাই দাম বাড়ান। আছে কেউ? 60 কোটি 1, 60 কোটি 2, 60 কোটি 3। অভিনন্দন জানাই মার্কো এবং টার্কোকে, ভাইরাস আপনাদের হয়ে গেছে। টাকা এনেছো? আরে কি রকম বাচ্চাদের মতো কথা বলছে হিমাংশু? 60 কোটি টাকা কেউ পকেটে নিয়ে আসবে? এই নাও, আমার এই মোবাইল ফোনের মধ্যে তোমার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দাও। 2 মিনিটের মধ্যে টাকা তোমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। দিন। লেটস গো। তোমাকে শুভেচ্ছা হিমাংশু। 2 মিনিটের মধ্যে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। তোমার সাথে কাজ করে এই মার্কো আর টার্কোর খুব আনন্দ হয়েছে। নাও, এবার ভাইরাস আমাকে দিয়ে দাও। দাও। দাঁড়া! ভাইরাস এরা না, আমি নিয়ে যাব। এই বন্দুক নামা। এটা ভালো হচ্ছে না, বন্দুক নিচে রাখো। এই এই এটা চিটিং। নিলামে আমরা জিতেছি। 2 মিনিটের মধ্যে হিমাংশুর অ্যাকাউন্টে 60 কোটি টাকা পৌঁছে যাবে। নিজের লোকেদের বল বন্দুক নিচে রেখে দিক।
তা না হলে সব কটা গুলি তোর মাথায় ঢুকে দেবো। ভেরি গুড, ভাইরাস আমাকে দে। পাপ্পু ভাইরাস দিয়ে দে। হ্যাঁ অভিজিৎ, স্যার ভাইরাস নিয়ে ও এক্ষুনি বেরিয়ে গেল। মাই গড, ওঠ 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 ওঠ। অভিজিৎ এর মুখটা খোলাতেই হবে, কিন্তু প্রথমে একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চল চল চল। স্যার আমি কিছু জানি না ওরা ভাইরাস চুরি করে কোথায় নিয়ে গেছে। কথা শুনবে না মানে কি স্যার? লাথির ঢেকি চড়ে কি আর ওঠে কখনো? স্যার আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? মিথ্যে বলে আমার কি লাভ স্যার? একজন আতঙ্কবাদীকে বিশ্বাস করব, একজন দেশদ্রোহীকে বিশ্বাস করব? আমি দেশদ্রোহী নই স্যার। আমি তো গত সপ্তাহে এই গ্রুপে জয়েন করেছি স্যার। আমি যদি এটা জানতাম স্যার যে এরা দেশের এত বড় ক্ষতি করতে চায়, তো কোনোদিন এদের সঙ্গে আমি দিতাম না স্যার। তাহলে কে বলেছে এই গ্যাংয়ে নাম লেখাতে? স্যার স্যার শুধু টাকার জন্য আমি এদের দলে যোগ দিই স্যার। আচ্ছা, তার আগে তুই জানতিস না যে এই লোকগুলো ভাইরাস চুরি করতে এসছে? হ্যাঁ, না স্যার, এরা আমায় কোনোদিন বলেই নি যে এরা কি করতে চলেছে। আমি তো আজকে সকালেও জানতাম না যে এরা ভাইরাসের জন্য আবার একবার হামলা করতে চলেছে স্যার। আবার? হ্যাঁ স্যার। প্রথম কবে হামলা করেছিলি? স্যার স্যার প্রথমে যে হামলা সরকারি বিল্ডিং এ হয়েছিল সেটা আমরাই করেছিলাম স্যার। সরকারি বিল্ডিং এর উপর হামলা করেছিলি? হ্যাঁ, আর তারপরেও তুই বলছিস দেশদ্রোহী নোস? নাম কি তোর বসের? সে কে? স্যার স্যার ওনার নাম স্যার দামোদর। দামোদর? প্রবি, আমাদের ক্রিমিনাল রেকর্ড চেক করো, দেখো কি জানা যায় এই দামোদরের ব্যাপারে। স্যার কবে থেকে প্ল্যান চলছে তোদের এই হামলার? আমাদের প্ল্যানিং সেদিন থেকেই চলছিল, যেদিন থেকে হিমাংশুর গ্রুপের লোকেরা ওই ভাইরাস আমাদের চোখের সামনে থেকে নিয়ে যায় স্যার। আর এই সমস্ত ব্যাপার দামোদর আর ওর একদম কাছের লোকেরাই জানতো স্যার। এছাড়া আমি আর কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানি না শুনে কানে ব্যথা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ভাইরাস কোথায় আছে বলে দে, না হলে তোর অবস্থা যে কি হবে শেষে আমরা কিচ্ছু জানি না, বুঝেছিস? স্যার দামোদর নামের কোনো অপরাধী আমাদের ক্রিমিনাল রেকর্ডসে নেই। স্যার এই লোকটা এখনো আমাদের মিথ্যে কথা বলছে। ওর বসের আসল নাম এখনো পর্যন্ত আমাদের বলেনি। স্যার আমি তো জানি ওর নাম দামোদরই। স্যার হতে পারে ওর অন্য কোনো নাম আছে। কিন্তু ওর মুখটা তো তুই দেখেছিস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ওর স্কেচটা করাও, বুঝেছিস? ওর আড্ডাটা কোথায় বল? অভিজিৎ
পূরবীর সঙ্গে তুমি ওদিকটা যাও, আমরা ওদিকটা যাই। স্যার হ্যাঁ, স্যার কিচ্ছু পাইনি, পুরো খালি। স্যার এই দেখুন স্যার, একটা বিল্ডিং এর প্ল্যান পেলাম। অভিজিৎ, এটা কোন বিল্ডিং এর প্ল্যান হতে পারে? স্যার হতে পারে এটা বিল্ডিং এর লুকোনোর কোনো জায়গা। না নিখিল, আমার তো মনে হয় না। এরকম বিপজ্জনক ভাইরাস নিয়ে বারে বারে জায়গা চেঞ্জ করবে না। আমার তো মনে হয় এরা এই বিল্ডিংটায় ভাইরাস ছড়াচ্ছে। বিনীত, জানা গেছে কোন বিল্ডিং এর নকশা এটা? না স্যার, এখনো না। এরকম সমস্ত কমার্শিয়াল বিল্ডিং এর নকশা আমি চেক করেছি স্যার। কিন্তু আমাদের হাতে সময় খুব কম, এমন যেন না হয় এই নকশা নিয়ে আমরা আলোচনা করছি আর ওখানে ভাইরাস অ্যাটাক হয়ে গেল। স্যার। হ্যাঁ, স্যার এই সত্য যে দামোদরের স্কেচ বানিয়েছিল, ও দামোদর নয়, ওর নাম অংশুমান। অংশুমান কোনো পুরনো পাবি নিশ্চয়ই। না স্যার, অংশুমান কোনো অপরাধী নয়, বরং এক আর্মি অফিসার ছিল। হোয়াট? আর্মি অফিসার? আর্মি অফিসার, হ্যাঁ মনে পড়েছে। 2008 সালে শত্রুপক্ষ অংশুমানকে ধরেছিল আর ওকে মেরেও ফেলেছিল। তাহলে নিশ্চয়ই ওই অংশুমানই হবে, ওই অংশুমানই এই হবে। কিন্তু স্যার এটা কিভাবে হতে পারে? একজন মরে যাওয়া আর্মি অফিসার এই কাজটা কিভাবে করতে পারে স্যার? স্যার হতে পারে দামোদর অংশুমানের রূপ ধরে এসব করছে, অংশুমান সেজে। না নিখিল, দামোদর তো সবার সামনে আসতে প্রস্তুতই নয়, কেউ ওকে দেখেনি। তাহলে ছদ্মবেশ ধারণ করে কেন আসবে? না, অংশুমান মারা যায়নি, অংশুমান বেঁচে আছে, এখনো অংশুমান বেঁচে আছে। কিন্তু স্যার, অংশুমান যদি বেঁচে থাকতো তাহলে ওর ফ্যামিলির লোকেদের সাথে তো দেখা করতো। পুরবি, ওর ফ্যামিলির রেকর্ডটা চেক করো তো। স্যার একজন আর্মি অফিসার কেন নিজের দেশের সাথে বেইমানি করবে? কেননা বোধহয় ওর মনে এখনো এই ব্যাপারে রাগ রয়েছে যে যখন যখন শত্রু দেশ ওকে ধরেছিল তখন আমাদের দেশের লোকেরা ওকে ওকে বাঁচানোর জন্য চেষ্টা করেনি। কিন্তু স্যার এই কথা তো সত্যি নয়, সরকার তো সম্পূর্ণ চেষ্টা করে ওদের বাঁচানোর জন্য। হ্যাঁ পুরবি, এই কথাটা তো আমিও জানি। হয়তো ওর মনে হয়েছে যে আমাদের দেশের লোকেরা ওর বাঁচানোর পুরো চেষ্টা করেনি, আর এই জন্য ও ক্ষুব্ধ। স্যার, হ্যাঁ, স্যার এই নকশাটা হোটেল ফ্রি এশিয়ার নকশার সঙ্গে ম্যাচ করে স্যার। হোটেল ফ্রি এশিয়া? আমার বাবা জীবনের প্রতিটা ক্ষণ সমর্পণ করেছেন দেশভক্তির নামে, শহীদ হয়ে গেছেন এই দেশে। আর আপনারা সিআইডির লোকেরা ওনাকে দেশদ্রোহী বলছেন, ওনাকে অপরাধী বলছেন। আই এম সরি মিস রিয়া, কিন্তু সত্যি এটাই যে আপনার বাবা মিস্টার অংশুমান দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সে মারা যায়নি, এখনো সে বেঁচে আছে। নিজের দেশের বিরুদ্ধেই একটা এমন ষড়যন্ত্র করছে, ভগবান জানে তার জন্য আগামী প্রজন্মকে কত মাসুল দিতে হবে। এটা হতে পারে না। বাবা যদি বেঁচেই থাকতেন তাহলে আমার সঙ্গে দেখা করতে আসেননি কেন? হতে পারে উনি এসেছিলেন আর আপনি আমাদের সেই কথাটা লুকিয়ে যাচ্ছেন। হোয়াট? আমি আপনাদেরকে মিথ্যে কেন বলবো? আমি বুঝতে পারছি না আপনারা আমার কথাটা বিশ্বাস কেন করছেন না। আচ্ছা, মেনে নিলাম যে আপনি সত্যি কথা বলছেন। হ্যাঁ সূর্য, এনার ঘরের তল্লাশি নাও। ওকে স্যার। তল্লাশি? সেটা আবার কেন? সত্যি যে বলে সে আবার তল্লাশি দিতে ঘাবড়াবে কেন, তাই না রিয়া ম্যাম? স্যার এই মোবাইল ফোনটা পেলাম, কিন্তু এর মধ্যে ওনার বাবা অংশুমান বাবুর কোনো নাম নেই। কোথাও কোনো নাম নেই? একটা কাজ করো সূর্য, মোবাইলটাকে ভালো করে চেক করো আর দেখো যে রিয়া ম্যাডাম সব থেকে বেশি ফোন কোন নাম্বারে করেছে। স্যার এটা 5টা নম্বর। 5টা নম্বর? জানতে হবে যে এর মধ্যে কোন নাম্বারটা ভাইরাস নিলাম হওয়ার জায়গার নাম্বার। স্যার দেখাচ্ছে অংশুমানের মোবাইলটা এখানে আছে। চলো চটপট খুঁজে বের করতে হবে। আরে স্যার আপনারা ভেতরে যেতে পারেন না স্যার।
হ্যালো স্যার, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? ফোনটা না তুললে সাহায্য করবে কি করে? কখন থেকে ফোন করছি, আপনারা ফোন তুলছেন না। সরি স্যার, আসলে আর্মি অফিসারদের কনফারেন্স চলছে, সব লোক ওখানে ব্যস্ত রয়েছে, সেই কারণে ওই ফোনটা কেউ হয়তো তুলতেই পারে। কনফারেন্স যেন বন্ধ হয়ে যায়। স্যার কিন্তু কেন? আমরা সিআইডি থেকে আসছি, কনফারেন্স তাড়াতাড়ি বন্ধ করো। স্যার সরি স্যার, কিন্তু কনফারেন্স শুরু হয়ে গেছে, আপনারা তো। মাই গড, এ কি এসেছে কনফারেন্সে? জানি না স্যার কত লোক এসেছে, কার কথা মনে রাখবো, কিন্তু ব্যাপার কি স্যার? খুব সিরিয়াস ব্যাপার। তুমি একটা কাজ করো, হোটেলটা সিল করে দাও, কেউ যেন বাইরে আসা যাওয়া না করে। সিসিটিভি লাইভ কভারেজ দেখবো এখনই। স্যার এইদিকে। অভিজিৎ এখানে। এক্সকিউজ মি, শ্রেয়া ওদিকটা দেখো। যান প্লিজ, তাড়াতাড়ি। মন দিয়ে দেখবে, খুব ভালো করে। শ্রেয়া, তুমি কিছু দেখতে পাচ্ছ? না স্যার, অংশুমানকেও দেখা যায়নি আর ওর গ্যাংয়ের অন্য কাউকেও না। স্যার এখানে তো মনিটর লাগানো আছে, এটার মানে হলো হোটেলে যা কিছু হচ্ছে অংশুমান সবকিছু জানে। স্যার হতে পারে ওরা কনফারেন্স হলের ভেতরেই আছে, যেখানে ওই ফাংশনটা হচ্ছে। না, কনফারেন্স হলের বাইরে মিলিটারিতে টাইট সিকিউরিটি আছে, ওখান থেকে ঢোকার ভুল করবে না ওরা। স্যার তার মানে ওরা ভাইরাস অন্য কোথা থেকেও ছাড়তে পারে। একদম ঠিক বলেছো শ্রেয়া, একদম ঠিক। ভাইরাস 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 কোনো বোম বা গুলি নয়। একবার এই ভাইরাস হাওয়ায় যদি মিশে যায় না, জানি না কত লোক মারা যাবে। স্যার এটা হ্যাঁ অভিজিৎ, বাতাসে ভাইরাস ছড়ানোর সব থেকে সহজ পন্থা হলো এই এয়ার সার্কুলেশন। হ্যাঁ এয়ার সার্কুলেশন। শ্রেয়া, এয়ার সার্কুলেশনের রুমের সিসিটিভি দেখাও। স্যার এই দুটো লোক ওই এরিয়ার দিকেই যাচ্ছে, মনে হচ্ছে স্টাফ। না না, এরা অংশুমানের লোক। স্যার ভাইরাসের নিলামের সময় আমি ওদেরকে ওখানে দেখেছি। এদের থামাতে হবে। চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে গুলি করবো। যদি আমরা মৃত্যুকে ভয় পেতাম তাহলে ভাইরাস ছড়ানোর কাজ আমাদের দেওয়া হতো না অফিসার। সত্যি অংশুমান সব কিছু জানে, কোথায় কি হচ্ছে। হাঁদারাম, অনেক দেরিতে বুঝতে পারলে। বোধহয় তুই এই খবরটা জানিস না যে সিআইডি তোর নাটকের ওপরে পর্দা ফেলতে চলেছে। নিরীহ লোকের প্রাণ বীর পুরুষরা নেয় না, কা পুরুষরা নেয়, বুঝেছো? এই দেশ আর দেশবাসীকে ধ্বংস করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যতক্ষণ সিআইডি আছে ততক্ষণ তোমাদের মতো লোক দেশ আর দেশের লোকেদের কোনো ক্ষতি করতে পারবে না। গুলি চালানোর কোনো প্রয়োজন নেই, এটা খুলতেই আমরা সবাই এমনিই মরে যাব। এই নাও প্রজাতন্ত্র দিবসের পুরস্কার এসিবি প্রদ্যুমানের তরফ থেকে। ফ্যান্টাস্টিক, গ্রেট ওয়ার্ক অভিজিৎ। এটা কি করে সম্ভব? তোমাদের কি মনে হয় যে অংশুমান এত বোকা? আমার কাছে দুটো আরো ভাইরাসের ক্যানিস্টার আছে। ভারতের ধ্বংস এখন নিশ্চিত, নিশ্চিত। লজ্জা হওয়া উচিত তোর। যে দেশের সেনাবাহিনীতে ছিলিস একসময় তুই, সেই দেশকে শেষ করতে উঠে পড়ে লেগেছিস। কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি আমাকে এই দেশ। এতদিন পড়ছিলাম এত বছর ধরে ওই শত্রুদের কাল কুটুরিতে, আর এখানে আমাদের প্রিয় ভারতবাসীরা আরামের ঘুম ঘুমোচ্ছিল, উৎসব করছিল, ডিস্কো যাচ্ছিল, প্রেম ভালোবাসা করছিল। দেখ অংশুমান, যাই হোক না কেন তোর সঙ্গে তার জন্য আমরা সবাই আফসোস করছি। আর এটাও ঠিক নয় যে সরকার তোকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি, অনেক চেষ্টা করেছে। ব্যাস, এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, ভারতকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা। আর এইবার দেখে নাও তার প্রথম নমুনা।
একে দেখো অভিজিৎ, এই সেই অংশুমান, সাহসী আর্মি, আর আজ ভয় লেজ গুটিয়ে পালাচ্ছে। এগোবেন না, আমি বলছি এগোবেন না, না হলে আমি নিজেকে গুলি করে দেবো। এগোবেন না। এত সহজ মৃত্যু তোর প্রাপ্য নয় অংশুমান। যে অপরাধ তুই করেছিস তার ফল তো তোকে ভোগ করতেই হবে। আমার দুঃখ তো এই একটাই যে যে দেশবাসীর জন্য আমি 8 বছর লড়াই করলাম, সেই দেশ আমাকে ফেরত নিয়ে আসার কোনো চেষ্টা করেনি। চেষ্টা করেছিল, কিন্তু শত্রু দেশ রটিয়ে দিয়েছিল যে তুই মারা গেছিস। আর মিস্টার অংশুমান, তোমার সঙ্গে 8 জন সৈনিক ধরা পড়েছে, তাহলে এরকম কেমন ভাবে হলো যে তুমি একাই বেঁচে রইলে? কারণ এ আতঙ্কবাদীর সঙ্গে হাত মিলিয়েছে, আতঙ্কবাদীর সঙ্গে দেশকে বিক্রি করতে চাইছে। আর দেশের রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে শত্রুর কি প্রয়োজন? কিন্তু যতক্ষণ আমরা আছি, যতক্ষণ সিআইডি আছে, এরকম হবে না, কোনোদিনও হবে না। জয় হিন্দ, জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.